গল্প কথা নিবেদিত আজকের গল্প অন্ধকারে গোলাপ বাগান। অন্ধকারে গোলাপ বাগান। কাহিনী সুনীল গঙ্গোপাধ্যায় এবং গল্প পাঠে আমি পার্থপাল চৌধুরী। 7:30টার সময় মাস্টারমশাই আসবেন। ঠিক 7:20 আলোটা নিভে গেল। এখন লণ্ঠন জ্বালতে হবে। 3তলার ঘরে ঠিক জানলার ধারেই সুজয়ের পড়ার টেবিল। সে সেইখানে বসে রইল চুপ করে। জানলার বাইরে গোটা কলকাতাটাই অন্ধকার। দোতলায় মায়ের গলা শোনা যাচ্ছে। মা শিবুকে বলল হ্যারিকেন আনতে। শিবু বলল দেশলাই খুঁজে পাচ্ছি না। রোজই এরকম হয়। আলো নিভে গেলে তখন আর দেশলাই কিংবা টর্চ খুঁজে পাওয়া যায় না। সুজয়দের বাড়িতে একটা 4 ব্যাটারির বড় টর্চ আছে। খুব জোরে আলো হয়। সেই টর্চ কোথায়? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুজয় চোখ বুজে ভাববার চেষ্টা করলো। চোখ বুজলে সে অনেক কিছুই দেখতে পায়, কিন্তু চোখ বুজে সুজয় একটা অন্য দৃশ্য দেখল, ঠিক যেন সিনেমার ছবির মতন। অন্ধকার মাঠের মধ্যে দিয়ে টর্চ হাতে হেঁটে আসছে একজন লোক। লোকটির মুখ দেখা যাচ্ছে না। টর্চের আলোয় মাঝে মাঝে দেখা যাচ্ছে শুধু লোকটির পায়ে সাদা কেসলি জুতো আর তার প্যান্টের রংটা হলুদ। লোকটি হাঁটছে খুব তাড়াতাড়ি। টর্চের আলো পড়ছে এদিক ওদিক। মাঠ তো নয়, ওটা একটা বাগান। টর্চের আলোয় দেখা যাচ্ছে অনেকগুলো নানা রকম ফুল গাছ। লোকটি এক একটি গাছের উপর আলো ফেলে দেখছে। তারপর আলোটা একটা গোলাপ গাছের উপর থেমে গেল। 3টে বেশ বড় গোলাপ ফুল ফুটে আছে সেই গাছে। এবার লোকটি হাঁটু গেড়ে বসলো সেই গাছটির কাছে। এখনো লোকটির মুখ দেখা যাচ্ছে না। গায়ে একটা ডোরা কাটা হাওয়াই শার্ট। হাঁটু গেড়ে বসে লোকটির প্যান্টের প্যাকেটে ডান হাত ঢোকালো। তারপর কি যেন একটা জিনিস বার করে আনলো। সুজয়ের বুকটা ধক করে উঠল। লোকটার হাতে ওটা কি? টর্চটা মাটিতে রাখলো। তারপর দুহাত দিয়ে সেই জিনিসটা আলোর সামনে আসতেই দেখা গেল সেটা একটা গোটানো ছুরি। সেটার ফলাটা টেনে খুলে ফেলতেই ঝকঝক করে উঠল আলোয়। দূরে একটা কুকুর ডাকছে। ডাকতে ডাকতে কুকুরটা এগিয়ে আসছে তার কাছে। এই যে হ্যারিকেন এনেছি। সুজয় চমকে উঠতেই ঘোর কেটে গেল তার। শিবু হ্যারিকেন নিয়ে এসছে। সুজয়ের একটু রাগ হলো। ইস, নষ্ট হয়ে গেল ছবিটা। একতলায় একটা কুকুর ডাকছে। এ তো চেনা ডাক। সুজয়ের নিজের কুকুর ডুঙ্গা হঠাৎ ডেকে উঠছে। ডুঙ্গা জাতে অ্যালসেসিয়ান, খুব শান্ত কুকুর, তবু লোক দেখলে ভয় পায়। ডুঙ্গা সহজে ডাকে না। এখন হঠাৎ ডাকছে কেন? আর একটু পরে আলোটা আনতে পারলে না? শিবু বলল, ওমা, তুমি অন্ধকারে বসে থাকবে? মা বললেন শিগগির হ্যারিকেনটা দিয়ে আয়, খোকাবাবু অন্ধকারে ভয় পায়। সুজয় বলল, আমি অন্ধকারে ভয় পাবো? ডুঙ্গা ডাকছে কেন রে? শিবু বলল, নিশ্চয় কোনো ছাতাওয়ালা বাবু এসছে। আমি বললেন, তা ঠিক। ডুঙ্গা একদম ছাতা পছন্দ করে না। কারোর হাতে ছাতা দেখলেই বিরক্তি প্রকাশ করে। আমি বললেন, যা তো, নিচে গিয়ে দেখে আয়। শিবু চলে যেতেই সুজয় ভুরু কুঁচকে বসে রইল। হঠাৎ চোখ বুজে এসে ওই দৃশ্যটা দেখলো কেন? কোনো সিনেমায় কি শিগগির এরকম কোনো দৃশ্য দেখেছে? না তো। কোনো গল্পের বইতে পড়েছে? তাও না।
অন্ধকারের মধ্যে বাগানে একটা লোক একটা গোলাপ গাছের সামনে ছুরি হাতে নিয়ে বসা। লোকটার মুখ দেখা যায় না। লোকটা কি ছুরি দিয়ে গোলাপ গাছটা কেটে ফেলবে? কিন্তু কেন? সুজয় আবার চোখ বুজল। যদি বাকি অংশটা দেখা যায়, কিন্তু এবার কিছুই দেখা গেল না। এমনি চোখ বুজলে যেরকম হয় সেই রকম। হ্যারিকেনের আলোটা খুব কমিয়ে টেবিলের তলায় নামিয়ে রেখে আবার চোখ বুজে দেখার চেষ্টা করল সুজয়। এবারও কিছু দেখা গেল না। দরজার কাছে আওয়াজ হতেই সুজয় চোখ খুলে তাকালো। মাস্টার মশাই এসছেন, হাতে তার একটা ছাতা। সে বললেন, কি সুজয়, হারিকেনটা নামিয়ে রেখেছ কেন? সুজয় উঠে দাঁড়িয়ে হারিকেনটা তুলে বলল, আসুন তপনদা, আসুন। আপনি আজ আবার ছাতা নিয়ে এসছেন? সুজয় পড়ে ক্লাস 9-এ। তার মাস্টারমশাই সবেমাত্র MA পাস করেছেন। প্যান্ট শার্ট পরেন আর খুব লবঙ্গ খেতে ভালোবাসেন। সব সময় মুখে লবঙ্গ রাখে। মাস্টারমশাই বললেন, বাহ, বৃষ্টি হলেও ছাতা আনতে পারবো না? তোমার কুকুর একেবারে ঘেউ ঘেউ করে ঝাঁপিয়ে পড়েছিল। আমায় চেনে এতদিন ধরে দেখছে, তাও। এই ডুঙ্গা যে সুজয়ের কত বড় বন্ধু তা তো মাস্টারমশাই জানেন না। ডুঙ্গার মনে কোনো কষ্ট হলে সুজয় সহ্য করতে পারে না। সুজয় বলল, বৃষ্টি হচ্ছে বুঝি? মাস্টারমশাই বললেন, আমাদের পাড়ায় তো তুমুল বৃষ্টি। তোমাদের এখানেও টিপ টিপ করে শুরু হয়েছে দেখলাম। সুজয় জানলা দিয়ে বাইরে হাত বাড়িয়ে দেখলে সত্যি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। অমনি সুজয়ের মনে পড়ল, অন্ধকার বাগানে যে লোকটা সাদা কেস্ট পরে হাঁটছিল, তার জুতোয় কোনো কাদা ছিল না। চেয়ার টেনে বসে মাস্টারমশাই বললেন, যে অঙ্কগুলো দিয়েছিলাম করেছ? সুজয় খাতা বার করল, কিন্তু পড়াশোনায় আজ তার মন বসছে না, যদিও সামনেই পরীক্ষা। একসময় মাস্টারমশাই বললেন, এ কি সুজয়, মন দিচ্ছ না কেন? কতবার বলেছি লিখতে, তুমি পেন্সিল হাতে বসে আছো। সুজয় লজ্জা পেয়ে বলল, ও এই যে লিখছি স্যার। কি যেন বলছিলেন তপনদা? মাস্টারমশাই বললেন, তোমার আর দোষ কি? এই হ্যারিকেনের আলোতে কি পড়া যায়? পাখা বন্ধ, যা গরম। পরশু তো রবিবার, সেদিন আমি দুপুরে আসবো, বুঝলে? 1 ঘন্টার মধ্যেই মাস্টারমশাই চলে গেলেন। ঠিক এর পরেই সুজয়ের খাবার ডাক পড়ে। খাওয়া দাওয়া হয়ে গেলে রোজ সুজয় খানিকক্ষণ ডুঙ্গাকে নিয়ে ঘুরে বেড়ায়। শহরের এদিকটা এখনো অন্ধকার। বৃষ্টি এখনো টিপ টিপ করে পড়েই চলেছে। ডুঙ্গা জলে ভিজতে চায় না। গায়ে একটু জল লাগলেই দোকান লটপট করে গা ঝাড়া দেয় খুব জোরে। সুতরাং আজ আর ছাদে ঘোরা যাবে না। সুতরাং ডুঙ্গাকে নিয়ে সুজয় চিলে কোঠায় বসে রইল। ডুঙ্গা একবার করে বাইরে মুখ বাড়ায় আর নাকে বৃষ্টি লাগলেই ফিরে আসে। সুজয়ের আবার মনে পড়ল সেই দৃশ্যটা। সুজয় মাঝে মাঝেই চোখ বুজে এরকম সব জিনিস দেখতে পায়। কখন যে দেখবে তার ঠিক নেই। এক একদিন কিছুই দেখে না। দৃশ্যগুলো নানা রকম হয়। পাহাড়ের পাশে সরু রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে 3 জন ছেলে। জঙ্গলের মধ্যে একটা গাছ ভেঙে পড়ল মড়মড়িয়ে। একটা ফুলের পাপড়ি দুলছে আস্তে আস্তে, আর একটা মৌমাছি বো বো করে ঘুরছে তার পাশে। সোনারপুরে ওর ছোট মামার বাড়ির গোয়াল ঘরে একটা শিয়াল ঢুকে বসে আছে। 2টো গরু ডাকছে হাম্বা হাম্বা করে। চোখ বুজে সুজয় যে দৃশ্যগুলো দেখে তা সে কিন্তু আগে সত্যি সত্যি দেখেনি কখনো। চোখ বুঝলে দৃশ্যগুলি কোথা থেকে যে আসে কে জানে। একবার সে দেখেছিল সম্রাট আওরঙ্গজেবের সভায় দাঁড়িয়ে কথা বলছেন শিবাজি, একেবারে সিনেমার মতন স্পষ্ট। এসব কথা
অন্য কারুকে বললে তারা বিশ্বাসই করে না। স্কুলের বন্ধুদের দু একবার বলতে গেছে, তারা অমনি বলেছে, যা যা, তুই গাঁজা দিচ্ছিস। অনেকগুলো ঘটনা মিলেও যায়। সোনারপুর থেকে ছোট মামা এসে সুজয়ের মাকে বলেছিলেন, জানো মেজদি, পরশুদিন কি কাণ্ড, কোথা থেকে একটা শিয়াল এসে আমাদের গোয়াল ঘরে ঢুকে পড়েছিল। সুজয় উত্তেজিতভাবে বলেছিল, জানি, আমি জানি, ওই দুটো গরু তো ভয় পেয়ে ডাকছিল। ছোট মামা ভুরু কুচকে বলেছিলেন, তুই জানিস মানে? পরশু রাত্রির ব্যাপার, এর মধ্যে তো কেউ আসেনি সোনারপুর থেকে। সুজয় তবু বলেছিল, হ্যাঁ আমি জানি, তোমরা সবাই মিলে তাড়া করলে, শেয়ালটা দৌড়ে পালাবার সময় একজন কে যেন লাঠি ছুঁড়ে মারল, কিন্তু ওর গায়ে লাগেনি। ছোট মামা হাসতে হাসতে বলেছিলেন, মেজদি, তোমার ছেলেটা কিন্তু খুব গল্প বলতে পারে। আমি যেই শেয়ালের কথা বলেছি, বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না। গল্প নয়, সুজয় যে ওই দৃশ্যটা সত্যি দেখেছিল পরশুদিন, তা কারুকে বিশ্বাস করানো যাবে না। তাহলে অন্ধকার বাগানের টর্চ হাতে লোকটি যে একটা গোলাপ ফুলের গাছের সামনে বসলো, সেই দৃশ্যটাও কি সত্যি? ওরকম গোলাপ বাগান কোথায় আছে? কলকাতায় কি থাকতে পারে? তা পারে নিশ্চয়ই, কিন্তু আজ কলকাতায় বৃষ্টি পড়ছে, ওখানে বৃষ্টি নেই। তাহলে কি দূরে কোনো জায়গায়? সোনারপুরে ছোট মামার বাড়িতে কি বাগান আছে? 2 মাস আগে সুজয় যখন সেখানে বেড়াতে গিয়েছিল, তখন দেখেছিল ছোট মামাদের বাড়ির সামনে বেগুন গাছের ক্ষেত। এত তাড়াতাড়ি কি সেখানে বেগুন গাছ তুলে গোলাপ ফুলের গাছ হতে পারে? না না না। নিচে নেমে এসে সুজয় মাকে জিজ্ঞাসা করল, মা, আমাদের চেনাশোনা কারুর বাড়িতে ফুলের বাগান আছে? এই এত বড় বড় গোলাপ ফুল ফোটে? মা অবাক হয়ে বললেন, ফুল বাগান? কাদের ফুল বাগান আছে? হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছিস কেন? সুজয় বলল, না ওই এমনি আর কি। 3 তলার ঘরে সুজয় একলা শোয়। ঘুমোবার আগে সুজয় চোখ বুজে অনেক চেষ্টা করলো সেই দৃশ্যটা আর একবার দেখার, কিন্তু একবার স্বপ্ন ভেঙে গেলে আর যেমন জোড়া লাগে না, সেই রকম সেই দৃশ্যটাও আর ফিরে আসে না। সকালবেলা মা সুজয়কে ডাকতে এসে দেখলেন সুজয়ের ঘুমন্ত মুখে কিরকম একটা যেন অস্বস্তির ভাব নেমে এসছে। ভুরু দুটো কোঁকড়ানো, যেন ঘুমিয়ে ঘুমিয়ে সে কিছু চিন্তা করছে। একটা কিছু অন্যরকম দেখলেই মায়েরা প্রথমেই ভাবেন ছেলের হয়তো জ্বর হয়েছে। মা সুজয়ের কপালে হাত রাখলেন, না, জ্বর তো নেই। ডাকলেন, সুজয়, এই সুজয়, ওঠ। দুবার ডাকতেই সুজয় চোখ মেলল। মা বললেন, হ্যাঁ রে, তুই ঘুমিয়ে ঘুমিয়ে কি ভাবছিলি? সুজয় বলল, কই কিছু না তো। মা বলল, ঘুমের মধ্যে ভুরু কুঁচকেছিলি কেন? কোনো বাজে স্বপ্ন দেখছিলি বুঝি? সুজয়ের কিছু মনে নেই। অনেক স্বপ্ন পরদিন সকালে উঠে আর মনে পড়ে না, কিন্তু সুজয় জেগে চোখ বুজে যে দৃশ্যগুলো দেখে, সেগুলো তার ঠিক মনে থাকে। সুজয়ের স্কুল 10:30টায়। বাবা অফিসে যাওয়ার সময় সুজয়কে স্কুলে নামিয়ে দিয়ে যান। সুজয়কে বাবার সঙ্গে সঙ্গেই 9:30টায় তাই বেরিয়ে যেতে হয়। সেই জন্য সকালের জলখাবার খেয়ে নেওয়ার পর 1 ঘন্টা পড়তে না পড়তেই তাকে যেতে হয় স্নান করতে। পুরনো আমলের বাড়ি তো, তাই সুজয়ের ঘরটাও বিরাট। এই স্নানের ঘরটা সুজয়ের খুব ভালো লাগে। দরজাটা বন্ধ করলে তখন একা একা নিরিবিলি লাগে। এখানে অনেক কিছু চিন্তা করা যায়। অবশ্য বাথরুমে বেশিক্ষণ কাটাবার উপায় নেই। সকালে বাবার অফিসে দেরি হয়ে যাবে, তিনি তাড়া দেবেন। শাওয়ারটা খুলে দিয়ে সুজয় তার তলায় গিয়ে দাঁড়ালো। শাওয়ারের জল খুব তোড়ে পড়বার সময় আপনা থেকেই চোখ বুজে আসে। চোখ বুজতেই সুজয় আর একটা দৃশ্য দেখতে পেল।
একটা খুব বড় বাড়ি, দোতলায় টানা বারান্দা। সেই বারান্দায় দাঁড়িয়ে একজন বুড়ো মতন লোক খুব রাগারাগি করছেন। দূরে তিনজন লোক কাচুমাচু ভাবে দাঁড়িয়ে। বুড়ো লোকটির বুকের লোম পাকা, শুধু একটা ধুতি পরা, বেশ বড় বড় গোঁফ। হেলে গলায় তিনি চিৎকার করে বললেন, আমার চাবি কোথায়? আমার চাবির গোছা কোথায় গেল? মহা সর্বনাশ হয়ে গেছে। সুজয় চোখ খুলে ফেলল। আর কিছু দেখা গেল না। ওই বুড়ো লোকটি কে? এই বাড়িটা কোথায়? সে কিছুই জানে না। তবু সে কেন দেখলো এই দৃশ্যটা? কোথায় কার চাবির গোছা হারিয়ে গেল তা নিয়ে সুজয়ের মাথা ঘামাবার কি দরকার? কিন্তু ভুলতে চাইলেও সুজয় ভুলতে পারে না। খেতে বসেও সুজয়ের কানে বাজে সেই বুড়ো লোকটির চিৎকার, আমার চাবির গোছা কোথায় গেল? আমার মহা সর্বনাশ হয়ে গেছে। স্কুল ছুটি হয়ে গেল এক পিরিয়ড পরেই। ডিবেট কম্পিটিশনে ক্লাস 10-এর একটি ছেলে ফার্স্ট হয়েছে। বাড়ি চলে এসে সুজয় শুয়ে রইল নিজের ঘরে। এরকম দুপুরবেলা সুজয় কোনোদিনও শুয়ে থাকে না। বন্ধুদের সঙ্গে খেলতে যায় কিংবা গল্প করে। বৃষ্টি হলেও ঘরে বসে বসে গল্পের বই পড়ে। কিন্তু সুজয়ের শরীরটা ভালো লাগছে না। মনটা একটু যেন ব্যথা ব্যথা করছে। সুজয় শুয়ে রইল চোখ বুজে। এবার আর সে অন্য কিছুই দেখতে পাচ্ছে না। কিন্তু আজ সকালে দেখা দৃশ্যটা মনে পড়ছে বারবার। কে ওই বুড়ো লোকটা? সুজয় কোনোদিন ওই রকম লোককে দেখেইনি। খুব জোর দিয়ে সে বলতে পারে। একটু পরেই তার বন্ধু অভিজিৎ এসে হাজির। অভিজিৎ অবশ্য অন্য স্কুলে পড়ে। আশ্চর্য, তাদের স্কুল কাল ও আজ ছুটি। ওদের স্কুলের একজন টিচার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। অভিজিৎ উত্তেজিত ভাবে বললে, এই দমদম যাবি? সুজয় বলল, হঠাৎ দমদম? তা দমদম যাব কেন? অভিজিৎ বলল, দমদমে আমার মামার বাড়ি। বেশ, আজ ওখানে থাকবো, কাল চলে আসব। সুজয় বলল, কাল স্কুলে যাব না? অভিজিৎ বলল, ধুর, কাল তো রোববার। সুজয় বলল, রোববার দুপুরে আমার মাস্টারমশাই আসবেন বলেছেন যে। অভিজিৎ বলল, কাল সকাল 10টা-11টার মধ্যেই ফিরে আসব। বাবা অফিসের কাজে বহরমপুর যাচ্ছেন। আজ সন্ধ্যাবেলা অফিসের গাড়ি নিয়ে যাচ্ছেন। আমাদের দমদমে নামিয়ে দিয়ে যাবেন। সকালে আমরা বাসে করে ফিরে আসব। ওই বাসে করে ফিরে আসার ব্যাপারটা শুনেই সুজয় বেশি উৎসাহ বোধ করল। অনেকক্ষণ বাসে চাপতে সুজয়ের খুব ভালো লাগে। কত রকম মানুষ দেখা যায়। মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে আগে। অভিজিৎকে বসিয়ে রেখে সুজয় গেল মায়ের ঘরে। মা এই সময় উপন্যাস পড়েন। মায়ের পাশে বসে সুজয় খুব নরমভাবে বলল, মা, একটা কথা বলবো? মা বললেন, পয়সা চাই বুঝি? পরশুদিন তোকে একটা টাকা দিয়েছিলুম না? সুজয় বলল, না মা, পয়সা না, অভিজিৎ এসছে, ও বলছিল। একটু পরেই মা রাজি হয়ে গেলেন। ওরা বেরিয়ে পড়ল বিকেল 5টার মধ্যে। অভিজিৎদের মামার বাড়ি নাগের বাজার ছাড়িয়ে খানিকটা দূরে। পৌঁছাতেই বেজে গেল 6:30। তখন সন্ধে নেমে এসছে। সুজয়ের বাবা গাড়ি থেকে নামলেন না। গেটের কাছে ওদের ছেড়ে দিয়ে চলে গেলেন গাড়ি ঘুরিয়ে। মস্ত বড় লোহার গেট, সামনে খানিকটা লন, সামনের দিকে সুরকি বিছানো রাস্তা। গেটটা খুলতেই ক্যাচ করে একটা শব্দ হলো। অমনি দোতলা থেকে কে যেন গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, কে? অভিজিৎ বলল, আমি। আমি কে? আমি অভিজিৎ, খোকন। দাদু, আমি খোকন, বালিগঞ্জ থেকে এসছি। ও খোকন, আয় আয়, কার সঙ্গে এলি? কারুকে কিন্তু দেখা যাচ্ছে না, শুধু কথা শোনা যাচ্ছে। দুজনে চলে এলো বৈঠকখানায়।
খুব বড় বাড়ি, কিন্তু কেমন যেন ফাঁকা ফাঁকা। একজন বয়স্কা মহিলা একতলায় একটা ঘর থেকে বেরিয়ে এসে বললেন, আরে খোকাবাবু যে, এসো এসো, সঙ্গে এটিকে। অভিজিৎ বলল, আমার বন্ধু সুজয়, বড় মাসিমা। কেমন আছো তুমি? অভিজিৎ সেই মাসিমার পায়ে হাত দিয়ে প্রণাম করতেই সুজয়ও প্রণাম করল। যদিও এটা অভিজিতের মামার বাড়ি, কিন্তু মামারা এখানে কেউ নেই। এক মামা বিলেতে, আর এক মামা দিল্লিতে। এখানে থাকেন সুজয়ের দাদু আর দিদিমা। আর এই মহিলাটি দূর সম্পর্কের মাসি। অভিজিৎকে সেই মাসি তার ঘরে নিয়ে বসাতে চাইলেন। অভিজিৎ বলল, বড় মাসি, আগে দাদুকে প্রণাম করে আসি। মাসিমা বললেন, দেখিস সাবধান, কর্তার মেজাজ কিন্তু খুব খারাপ হয়ে আছে। সুজয়কে নিয়ে অভিজিৎ সিঁড়ি দিয়ে উঠে এলো উপরে। লম্বা টানা বারান্দায় একটা টিমটিমে আলো জ্বলছে। সেই বারান্দার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একজন বুড়ো লোক। তাকে দেখেই থমকে দাঁড়িয়ে গেল সুজয়। তার বুকের মধ্যে ছমছম করে শব্দ হলো। জীবনে এমন অবাক সে কখনো হয়নি। এই তো সেই লম্বা বারান্দা, আর এই বুড়ো লোকটাকেই তো সে কাল রাত্রে দেখতে পেয়েছিল বাথরুমে চোখ বুজে। ইনি তো চাবি হারিয়ে গেছে বলে চেঁচাচ্ছিলেন। অভিজিৎ বলল, কি হলো, দাঁড়ালি কেন? উনি আমার দাদু। সুজয় আর অভিজিৎ গিয়ে প্রণাম করলো তাকে। অভিজিৎ বলল, দাদু, এ আমার বন্ধু সুজয়। দাদু বললেন, তোর মা কেমন আছে? সে এলো না? আজ আমার সর্বনাশ হয়ে গেছে রে, আজ আমার সর্বনাশ হয়ে গেছে। আমার চাবির গোছা হারিয়ে গেছে। সিন্ধুকের চাবি, ট্যাঙ্কের চাবি, লকারের চাবি, সব একসঙ্গে ছিল। সুজয়ের বুকের মধ্যে ঢিপ ঢিপ টিপ টিপ করছে এখনো। সে জানতো ঠিক মিলে যাবে, চাবির কথা মিলে যাবেই। অভিজিতের দাদুর বুকের সব চুল পাকা। অভিজিৎ বলল, কখন হারালো দাদু? এই তো সকালবেলা। কি কাণ্ড দেখ না, নিশ্চয়ই কেউ বদমতলবে লুকিয়ে রেখেছে। আমি বাড়ি ছেড়ে দুদিন কোথাও যাইনি, চাবি কি করে হারাবে বল? পাশের ঘর থেকে বেরিয়ে এলেন অভিজিতের দিদিমা। তিনি বললেন, খোকন এসছিস? দেখ না কি কাণ্ড, চাবি হারিয়ে ফেলে তোর দাদুর মাথা খারাপ হয়ে গেছে। দাদু বলল, হবে না, কেউ যদি ওই চাবি নিয়ে সিন্ধুক খোলে, সারাদিন ধরে আমি পাহারা দিচ্ছি, ঘর থেকে একেবারে বেরোই না, কিন্তু এরকম ভাবে কতদিন যাবে? অভিজিৎ জিজ্ঞাসা করলো, নতুন চাবি করানো যায় না? দাদু বললেন, কতকাল আগেকার চাবি, ও কি এখন পাওয়া যায়? ব্যাংকে পাঠিয়ে দিয়েছি, কিন্তু সিন্ধুকের মধ্যে অনেক দামি জিনিসপত্র রয়েছে। দিদিমা বললেন, ওরা ছেলে মানুষ, ওরা আর কি করবে তার। আয়, তোরা ঘরে আয়। এই ছেলেটি কে? তোমার নাম কি? সুজয় কথা বলতে গেল, কিন্তু তার গলা দিয়ে যেন কোনো স্বরই বেরোচ্ছে না। অতি কষ্টে সে নিজের নামটা বলল। দিদিমা ডাকলেন, রজত, রজত। 20-22 বছর বয়সের একটি ছিপছাপ চেহারা ছেলে এসে ঢুকলো সেই ঘরে। দিদিমা বললেন, রজত, এদের জন্য মিষ্টি এনে দাও। ঠাকুরকে বলো মাংস রাঁধতে, ওরা আজ রাত্রে এখানে খাবে। ছেলেটি চলে গেলে অভিজিৎ জিজ্ঞাসা করলো, দিদিমা, ওকে? ওকে তো আগে দেখিনি। দিদিমা বললেন, সেই যে মুর্শিদাবাদ গিয়েছিলেন, ওখান থেকে ওকে এনেছি। ও সম্পর্কে আমার এক কাকার ছেলে, লেখাপড়া বেশি শেখেনি, ও সবে একটা হোটেলে কাজ করছিল, তাই ওকে নিয়ে এসছি, আমাদের বাড়িতেই থাকবে। মিষ্টি আর জল টল খাওয়ার পর সুজয়কে নিয়ে অভিজিৎ গেল ছাদে। মস্ত বড় ছাদ, বাড়ির চারপাশটা ফাঁকা, আকাশে একটু আধটু জ্যোৎস্না। নারকেল গাছের পাতায় হাওয়ায় সরসর করে শব্দ হচ্ছে। অভিজিৎ বলল, কিরে, তুই কোনো কথা বলছিস না কেন? কি বলবো, একেবারে গুমড়ে আসিস যে, তোর ভালো লাগছে না?
সুজয় তখনও ভাবছে, সে যে আজ এখানে আসবে তার তো কোনো ঠিক ছিল না আগে থেকে। তবু সেই বাড়িতে তার বন্ধুর দাদুর চাবি হারানোর দৃশ্যটা দেখল কেন? দেখি বা কি লাভ হলো? অভিজিৎ বলল, এই বাড়ির পেছন দিকটায় একটা বেশ বড় বাগান আছে, দেখতে যাবি? সুজয় চমকে উঠে বলল, বাগান? অভিজিৎ বলল, হ্যাঁ, খুব চমৎকার বাগান। দাদুর খুব ফুল গাছের শখ। যাবি? এক্ষুনি চ। অভিজিৎ একটা টর্চ চেয়ে নিল দিদিমার কাছ থেকে। সুজয়ের আর ধৈর্য থাকছে না, সে এখনই ছুটে গিয়ে বাগানটা দেখতে চায়। ঠিক সেই বাগানটাই কিনা তা বুঝতে পারল না সুজয়। অন্ধকারের মধ্যে সুজয় শুধু টর্চের আলোয় কয়েকটা গাছ দেখেছিল। সেটা যে কোনো বাগান হতে পারে। তাছাড়া সেই বাগান ছুরি হাতে একটা লোকের সঙ্গে অভিজিতের দাদুর চাবি হারাবার সম্পর্ক কি? অভিজিতের হাত থেকে টর্চটা নিয়ে সুজয় প্রত্যেকটা ফুল গাছের ওপর আলো ফেলতে লাগলো। বেশিক্ষণ খুঁজতে হলো না। সুজয় দেখতে পেল একটা গোলাপ গাছে ফুটে আছে 3টে গোলাপ ফুল, সাদা গোলাপ। কোনো সন্দেহ নেই, কাল এই গোলাপ গাছটাকেই দেখেছিল সুজয়। অভিজিতের হাতে টর্চটা দিয়ে সে বলল, তুই একটু এগো, আমি জুতোর ফিতেটা বেঁধে নিচ্ছি। অভিজিৎ বলল, সামনে একটা সুন্দর বেঞ্চ আছে, চল ওখানে বসে বেঁধে নিবি। সুজয় বলল, তুই বেঞ্চে গিয়ে বস, আমি আসছি। অভিজিৎ এক পা এগোতেই সুজয় বসে পড়ল গোলাপ গাছটার পাশে। গোলাপ গাছ ধরে একটা হ্যাঁচকা টান দিতেই সেটা সব শুদ্ধ উঠে এলো মাটি থেকে। সুজয় কখনো গাছের একটা পাতা পর্যন্ত ছেড়ে না, গাছকে কষ্ট দিতে তার আরো কষ্ট হয়। কিন্তু এই গোলাপ গাছটার শেকড় কাটা। গাছটা তুলে ফেলে তার শেকড়ের কাছটায় গর্তে হাত ঢোকালো সুজয়। সে যা ভেবেছিল তাই, সেখানে রয়েছে সুজয়ের দাদুর চাবির গোছা। সঙ্গে সঙ্গে পেছনে একটা পায়ের শব্দ পেয়েই সুজয় ঘাড় ঘুরিয়ে তাকালো। সে দেখতে পেল একটা সাদা কেস জুতো, তারপর খাকি প্যান্ট। এই সেই রজত। রজত সুজয়কে মারবার জন্য একটা হাত তুলেছিল। তার আগেই সুজয় চেঁচিয়ে উঠল, অভিজিৎ, অভিজিৎ, আমি চাবি খুঁজে পেয়েছি। রজত থমকে দাঁড়ালো, তারপরে পেছন ফিরে দৌড় লাগালো। এরপর রজতকে আর দেখতেই পাওয়া যায়নি। অভিজিৎ কাছে এসে বলল, চাবি? দেখি দেখি। সত্যি তো, তুই কি করে পেলি? সুজয় বলল, এমনি, আমার পায়ে হঠাৎ হোঁচট লাগলো, আমি দেখলাম একটা চাবির গোছা। তারপর সুজয় মন দিয়ে সেই গোলাপ গাছটাকে আবার পুঁতে দেওয়ার চেষ্টা করতে লাগলো। সত্যি কথা তো বলে লাভ নেই, কেউ বিশ্বাসও করবে না। তাই তাই অভিজিৎকে সে কিছুই জানালো না। নিঃশব্দে ওরা ওখান থেকে চলে এলো। শুনলেন গল্প কথা নিবেদিত আজকের গল্প, অন্ধকারে গোলাপ বাগান। কাহিনী সুনীল গঙ্গোপাধ্যায়, গল্প পাঠে আমি পার্থপাল চৌধুরী। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।